হ্যালো বাচ্চারা, তড়িৎ রসায়ন পর্ব 3 পর্ব 3-এ আজকে আমরা পড়ব ফ্যারাডের প্রথম সূত্র। আমরা জানি ফ্যারাডে সাহেব দুইটা সূত্র দিয়েছে, একটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব, সেটা খুবই ছোট এবং মোটামুটি 10-15 মিনিট বা 20 মিনিটের একটা ক্লাসে হয়ে যাবে, কারণ ওইখানে অত বেশি কিছু আমাদের সিলেবাসে নাই। তা আমরা পড়াশোনা করব মেইনলি হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, যেটা থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে। যদি আমি এই চ্যাপ্টারের কথা বলি যে টিচার কোশ্চেন করতে বসে তার মনে হয়েছে যে এই চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন করবে, জাস্ট একটা, তাহলে সেই একটা প্রশ্ন এই ফ্যারাডের প্রথম সূত্র থেকে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে, এটা দেওয়ার পর যদি স্যারের আরো তেল থাকে, এনার্জি থাকে, ইচ্ছা হয় যে না আমি এই চ্যাপ্টার থেকে আরো কোশ্চেন দিব, তাইলে অন্যান্য টপিকে যাবে। ঠিক আছে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্যারাডের প্রথম সূত্র। তা আমরা আজকে এই ফ্যারাডের প্রথম সূত্রের যতগুলো ম্যাথ আছে এবং এখান থেকে যা যা পড়া লাগে এই সব কিছুই আমরা এই এক ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো স্টার্ট করি। দেখো ফ্যারাডের প্রথম সূত্রটা কি বলছে ভাইয়া, যে দ্রবণে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়, দ্রবণে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে দ্রবীভূত বা জমাকৃত বা সঞ্চিত, দ্রবীভূত বা জমাকৃত বা সঞ্চিত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। কার সমানুপাতিক? চার্জের সমানুপাতিক। চার্জ, প্রবাহিত চার্জের সমানুপাতিক, প্রবাহিত চার্জের সমানুপাতিক, প্রবাহিত চার্জের সমানুপাতিক, এই যে এটা। ঠিক আছে, তো চার্জ বলতে আমরা কি বুঝি? চার্জ বলতে আমরা বুঝি হচ্ছে কিউ, তাই না? কিউ হচ্ছে আমাদের চার্জ। আর কিউ সমান সমান আমরা কি শিখছিলাম ছোটবেলায়? কিউ ইকুয়াল টু হচ্ছে আই টি, কিউ সমান আই টি। ঠিক আছে, তো প্রবাহিত চার্জের সমানুপাতিক ওই চার্জটা কি? চার্জটা হচ্ছে কিউ, যেটা হচ্ছে আইটি। তাহলে একদম সহজ ভাষায় বলি যে ধরো তুমি একটা তড়িৎদ্বার নিলে, একটা তড়িৎ কোষ নিলে, সেখানে তুমি তড়িৎ বিশ্লেষণ করলা। ঠিক আছে, এই তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম না যে ক্যাথোডে ভর জমা হবে, অ্যানোডে সঞ্চিত হবে, অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, কোথাও ক্ষয় হয়, কোথাও জমা হয়, ইত্যাদি ইত্যাদি বেসিক আমরা দেখে আসছিলাম। তো এখন কথা হচ্ছে কোথায় জমা হবে, এই যে জমাটা হইল কতটুকু জমা হবে, এই কতটুকু এইটা ডিপেন্ড করতেছে আমার চার্জের উপরে, যে কি পরিমাণ চার্জ আমি দিতেছি, কি পরিমাণ কারেন্ট তুমি দিতেছো। ধরো তুমি একটা ফ্যানের সুইচ অন করলা, ফ্যানটা কতক্ষণ চলবে? যতক্ষণ তুমি কারেন্ট দিবা, তাই না? তো এইটা থেকে তোমাকে যদি বলা হয় যে তুমি এই ফ্যান থেকে কতটুকু বাতাস খাইতে পারবা, তো এটা ডিপেন্ড করতেছে তুমি কতক্ষণ কারেন্ট দিতেছো, কতক্ষণ চার্জ দিতেছো। যতক্ষণ চার্জ দিবা তত বেশি, যত বেশি চার্জ তত বেশি বাতাস তুমি খাবা। এই সিম্পল কথাটাই বলছে এখানে, যে আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে আমি কি পরিমাণ চার্জ প্রবাহিত করলাম সেটার উপর ডিপেন্ড করবে যে আমি দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর কতটুকু হবে, অর্থাৎ কি পরিমাণ জমা হবে সেটা ডিপেন্ড করতেছে তুমি কি পরিমাণ চার্জ দিতেছো, কি পরিমাণ কারেন্ট দিতেছো। সিম্পল, তাই না? তো এখন এই জিনিসটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি, তাহলে কি বলছে? জমাকৃত বা দ্রবীভূত পদার্থের ভর, এই ভর হচ্ছে ডাব্লিউ, ইজ প্রপোর্শনাল টু কি? ইজ প্রপোর্শনাল টু ওই যে বলছে কিউ, এইটা। ঠিক আছে, এখন বাচ্চারা খেয়াল করে এই যে সমানুপাতিক চিহ্ন, এটার সাথে আমাদের ছোটবেলা থেকে বৈরী সম্পর্ক, আমরা কোথাও এটাকে রাখি না, সব জায়গায় কি করি? উঠায় দিই, দৌড়ায় দিই, তাড়ায় দিই। তো তাড়ায় দিলে কি করতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তো আমরা এইখানে কি করব? একটা ধ্রুবক নিয়ে আসবো। এই ডাব্লিউ ইকুয়াল টু একটা ধ্রুবক নিয়ে আসলাম জেড কিউ। এই জেড কে বলতো, এটা কিন্তু আমরা পড়ে আসছি, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা দুইটা তুল্যাঙ্ক পড়ছি, একটা রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেড হচ্ছে সেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো যেহেতু এটা পড়ে আসছি, এটা নিয়ে এখন কথা বলবো না। ওকে, এরপর আমরা যদি এখানে কিউ এর মান বসায় দেই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, আচ্ছা জেড ইকুয়াল টু আমরা ছোটবেলায় কি পড়ছিলাম আমাদের আগের ক্লাসে? জেড ইকুয়াল টু আমরা পড়ছিলাম এম আই কি যেন, এম বাই ইএফ, তাই না? এম বাই ইএফ, এটা আমরা জেড ইকুয়াল টু পড়ছিলাম, ইনটু কিউ ইকুয়াল টু কি? কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি, কিউ ইকুয়াল টু কি?
আইটি। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি W ইকুয়াল টু MIT/EF। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন দিয়ে আমাদের সব থেকে বেশি ম্যাথ করা হয়, ঠিক আছে? এই ইকুয়েশনটা দিয়েই সব থেকে বেশি ম্যাথ করা হবে। ওকে, তো এইবার আসি, আমরা ইকুয়েশনটাকে আরো একটু বিলকি-জিলকি করব, কারণ আমরা কেমিস্ট্রি ক্লাসে বিলকি-জিলকি করতেই পছন্দ করি, তাই না? ওকে, তাহলে আসো যদি আরেকটু বিলকি-জিলকি করি তাহলে কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা এই যে বড় হাতের যে এমটা আছে এটাকে যদি W এর নিচে নিয়ে আসি, আমরা এইভাবে লিখতে পারি না যে W/M ইকুয়াল টু IT/EF, এইটা ঠিক আছে। এখান থেকে যে W/M ছোটবেলায় এটা ইকুয়াল টু কি শিখছি আমরা? শিখছি ছোট হাতের n মানে মূল সংখ্যা, তাই না? এখানে আইটি মানে কি? আইটি মানে হচ্ছে কিউ, ওই যে ওইটা, আবার তাকে ফিরিয়ে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ইএফ, ঠিক আছে। এবার আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু NEF। এই যে সূত্রটা, এটা দিয়েও বেশ কিছু ম্যাথ আমরা করব, ঠিক আছে। এই যে এটা। এখন তোমরা জানো যে আমি ক্লাসের মধ্যে কি যেন করাই, একটা টপিক শুরু করলে আমরা বোর্ডের ম্যাথ করি, ভার্সিটি ম্যাথ করি, ইঞ্জিনিয়ারিং ম্যাথ করি, সব করি এক ক্লাসের মধ্যে, তাই না? তো ওই যে ম্যাথ, ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথে যেটা হয়, আমাদের এই যে সূত্রে যে ডাব্লিউটা আছে, এই ডাব্লিউটা দেয়া থাকে না, ডাব্লিউর মান দেয়া থাকে না। ওরা বলে যে ডাব্লিউর মান তুই বের করে নে। তো কখনো কখনো ম্যাথে ডাব্লিউর মান থাকবে না, সেক্ষেত্রে কি আমরা ম্যাথ করব না? অবশ্যই করব। তো আমরা কি করব, কিভাবে করব? হচ্ছে যেই ডেটা দেয়া থাকবে, যে ইনফরমেশন দেয়া থাকবে, সেই তথ্যগুলা থেকে আমরা ডাব্লিউর মানটা বের করব, ঠিক আছে। কোন সূত্র দিয়ে করব? এই যে এই সূত্রটা দিয়ে। দেখো ডাব্লিউর মানটা আমরা কোন সূত্র দিয়ে বের করব? এই যে এই সূত্র দিয়ে বের করব। ডাব্লিউ ইকুয়াল টু রো ইন্টু এ ইন্টু ডি। এই যে এটা ডাব্লিউ ইকুয়াল টু রো ইন্টু এ ইন্টু ডি, এটা। এখানে ডাব্লিউ কি? ডাব্লিউ তো সঞ্চিত পদার্থের ভর, তাই না? ডাব্লিউ জিনিসটা কি? ডাব্লিউ হচ্ছে ভর, এটা তো আমরা জানি, এটা আমরা জানি। এই রোটা কি? রো হচ্ছে ঘনত্ব, আর এই যে এ জিনিসটা কি ভাইয়া? এ হচ্ছে এখানে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। এরপর আসো ডি। ডি মানে কি? ডি মানে হচ্ছে পুরুত্ব। ক্লিয়ার? এখন ধরো তোমাকে ডাব্লিউ দেওয়া নাই, কিন্তু ওই ম্যাথের ইনফরমেশনে তোমার রো, এ, ডি এগুলা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ডাব্লিউটা বের করতে পারবো না। ডাব্লিউ আমরা বের করে নিতে পারবো, জাস্ট আমরা বসাই দেবো ডাব্লিউ ইকুয়াল টু রো এ ডি, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু রো এ ডি। এটা তুমি যদি পি ধরো তাহলে প্যাড, ডাব্লিউ ইকুয়াল টু কি? প্যাড, মানে এটা রো আর কি। রোকে যদি তুমি যেহেতু পি এর মতো দেখতে, আমরা পি যদি পড়ি ডাব্লিউ ইকুয়াল টু প্যাড। আবার প্যাড বসাইতে গিয়া পি দিও না, পি বসায় আবার চাপ খুঁজতে যায় না যে এখানে চাপ আছে কোথায়। এখানে কিন্তু চাপ থাকবে না, রো এর মান থাকবে, ঘনত্বের মান থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, যেটা অলরেডি আমরা জানি, ছোটবেলায় আমরা শিখে আসছি। সেটা হচ্ছে আমাদের এই যে ছোট হাতের এন মানে কি? মূল সংখ্যা না? এই যে এন ইকুয়াল টু কি? মূল সংখ্যা। এটা দিয়ে যেন কি কি জানি আমরা? W/M, তারপরে আমরা জানি হচ্ছে VS, তারপরে হচ্ছে আমরা জানি V/22.4। এই ভিটা হয় লিটারে, এটাকে আমরা বলি হচ্ছে STP, তাই না? STP। তারপরে হচ্ছে আমরা জানি V/24.8, এটাকে আমরা জানি হচ্ছে SATP, তাই না? তাহলে n ইকুয়াল টু W/M, VS, V/22.4, তারপরে V/24.8, তাই তো? তারপরে আর কি কি আছে? তারপরে আরো আছে, আর অনেকগুলো শিখছিলাম আমরা, মনে করো। দেখো এরপরে এখান থেকে আমরা আবার কি লিখতে পারি? ওই যে N/Na, তাই না? N/Na, এটা হচ্ছে অণু, পরমাণু বা আয়ন সংখ্যা, আর এটা কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তারপরে আবার আমরা কি লিখতে পারি? যদি এই যে এখান থেকে দেখি, এই জায়গা থেকে আমরা n ইকুয়াল টু কি লিখতে পারি? এখান থেকে n ইকুয়াল টু লিখতে পারি
কিউ বাই ইএফ। এটা লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কিউ বাই ইএফ। ওকে, আবার কিউ ইকুয়াল টু কি? আইটি। সেক্ষেত্রে আবার আমরা লিখতে পারি আইটি বাই ইএফ। তাহলে এই যে এন এর মানটা এখানে কখন আমরা কোনটা বসাবো? আসলে আমরা এন এর মান কোনটা বসাবো? আমরা এন এর মান বসাবো যে আমাদের কোনটা দরকার, আমাদের যখন যেটা দরকার হবে আমরা এন এর মান তখন সেটা বসাবো। ঠিক আছে, ধরো আমাদেরকে ভর জানতে চাইলো, আমরা ডাব্লিউ বাই এম। আমাদের আয়তন জানতে চাইলো, আমরা ভিএস। আয়তন যদি এসটিপি তে জানতে চাই, ভি বাই 22.4। আমাদের যদি অনুপরমাণু সংখ্যা জানতে চাই, এন বাই এন এ। আমাদের যদি বিদ্যুৎ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে আমাদের এই যে আইটি বাই ইএফ। আমাদের যখন যেটা লাগবে এন এর মান আমরা তখন সেটা বসাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্রের যে কনভার্সন গুলো আছে, এগুলা কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে যারা পরীক্ষা দিবা এরকম প্রশ্ন আসে যে নিচের কোন সমীকরণটি সঠিক, কোন সমীকরণটি সঠিক নয়। সেক্ষেত্রে যে সমীকরণের ইন্টারনাল যে কনভার্সন গুলো আছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এগুলা জানতে হয়। ধরো এখান থেকে 4টা তুলে দিল, একটা ভুল দিয়ে দিল, এই ধরনের প্রশ্ন একসময় আসতো। এখনো আসে কিনা আমি শিওর না, বাট আসতে পারে। ঠিক আছে, আসতে পারে। তাহলে আমাদের সূত্র শেষ, এবার আমরা চলে যাই ম্যাথে, যাই বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করি, দেখি আমাদের কপালে কি আছে। ওকে, প্রথমেই কিউ ইকুয়াল টু এনইএফ এর ছোট ছোট দুই একটা ম্যাথ। কি বলছে দেখো তো? বলছে নিচের বিক্রিয়াগুলোর জন্য কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ মানে চার্জের কথা বলছে, কি পরিমাণ চার্জ প্রয়োজন, কি পরিমাণ চার্জ প্রয়োজন। ঠিক আছে, এটা কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, অর্থাৎ আমাদের কিউ এর মানটা বের করতে বলছে, কিউ চার্জের মান। প্রথমটা বলছে 0.5 মোল অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। ওকে, তো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই এফ। কিউ হচ্ছে আমার টোটাল চার্জ বা বিদ্যুৎ, আমরা এখানে মান বসায় দিব। আচ্ছা, তো মান বসায় দিলে এন এর মান কত? 0.5 মোল, 0.5 ইন্টু ই তুল্য সংখ্যা কত? আচ্ছা ভাইয়া, এখানে দেখো +3 থেকে কত হয়েছে? 0 হয়েছে, তাই না? তার মানে আগে সে +3 ছিল, এখন হয়েছে 0। আগে মানুষ তাকে 3বার ভালো বলতো, এখন একবারও বলে না। তার মানে সে 3বার নেগেটিভ খাইছে, তাই না? 3বার কোনো না কোনো আকাজ করছে। আমরা এগুলো বুঝে আসছিলাম তুল্য সংখ্যায়, যে আমাদের অ্যালুমিনিয়াম 3টা পজিটিভ, সেখান থেকে 0 হয়েছে, মানে 3টা নেগেটিভ সে খাইছে। কেমিস্ট্রিতে নেগেটিভ কি? ইলেকট্রন। তার মানে সে কয়টা ইলেকট্রন খাইছে? 3টা ইলেকট্রন খাইছে, তাই না? 3টা ইলেকট্রন। তো মানে বিক্রিয়াটা তাহলে কিরকম দাঁড়ায়? বিক্রিয়াটা হচ্ছে এরকম যে অ্যালুমিনিয়াম 3+, সে কি করছে? 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হিসাবে জমা হয়েছে। তাহলে তার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 3 ইন্টু এফ। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 96,500। তা আমাদের যেহেতু বলছে যে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, এফ এর মান না বসাইলেও কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে করলে কত হয়? 1.5 ফ্যারাডে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এগুলো হচ্ছে এমসিকিউ তে আসে বেসিক্যালি। অপশনে যদি ফ্যারাডে দিয়ে থাকে তাহলে তুমি ফ্যারাডে দিবা। অপশনে যদি ফ্যারাডের মান বসায় অর্থাৎ 96,500 বসায়, তাহলে তুমি এখানে 96,500 বসায় গুণ করে দিবা। গুণ করার ফলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট, সেটাই আমাদের রেজাল্ট। হোপফুলি আমরা পারবো। ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। ওকে, এরপর আসি পরেরটাতে। পরেরটা কি বলছে? 0.25 মোল ম্যাঙ্গানেট পার ম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ 2+। হ্যাঁ, তো আমাদের সূত্র আবার একটাই, কিউ ইকুয়াল টু এন ই এফ। এটা এখন দেখো এইখানে যে ম্যাঙ্গানিজের জারণ মান কত, ম্যাঙ্গানিজের জারণ মান এগুলো কিন্তু পড়ে আসছি, আমরা আগের ক্লাসে পড়াইছি, আমি তুল্য সংখ্যায় পড়াইছি। এখানে 4টা অক্সিজেনের 4 দুগুণে 8, তাই তো? 4 দুগুণে 8, কত 8? -8। উপরে একটা মাইনাস আছে, তাহলে থাকতেছে কত? -7। তো এই -7 কে এইটা 0 করতে হলে, যোগটাকে 0 করতে হলে ম্যাঙ্গানিজের কত হওয়া লাগবে? +7 হওয়া লাগবে। আগের ক্লাসটা যদি করে আসো এটার বোঝার দরকার নেই, এটা অলরেডি তুমি বুঝো, জানো। তো এখানে এটা কত? এটা হচ্ছে +7। সেখান থেকে আমার হয়েছে কত? +2। সেখান থেকে হয়েছে +2। তাহলে কয়টা নেগেটিভ খাইছে এই যাত্রায়? এই যাত্রায় সে মোটামুটি 5টা নেগেটিভ খাইছে। আর কেমিস্ট্রিতে নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন, তাই না? তাহলে সে কয়টা ইলেকট্রন খাইছে? 5টা ইলেকট্রন খাইছে। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 5। তাহলে আমরা এখানে বসায় দিই 0.25 মোলের কথা বলছে, ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 5 ইন্টু এফ। হ্যাঁ, এবার এখান থেকে করলে যা আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 25 কত? 125। তার মানে 1.25 ফ্যারাডে।
এইটা, ঠিক আছে 1.25 ফ্যারাডে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলা ছোট ছোট ম্যাথ, হোপফুলি এগুলো আমরা পারবো, এগুলাতে আমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই। যাই পরেরটাতে। আচ্ছা পরেরটা কি বলছে, 1 মোল ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+, 1 মোল ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+, ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+। ওকে আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো এইখানে আমাদের কি হইতেছে, কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু NEF, কিউ ইকুয়াল টু NEF, এইটা ঠিক আছে এইটা। তো আমাদের এইখানে খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে এটাই তো আমাদের জানতে হবে। আমরা প্রথমে আসি মোল সংখ্যার মান বসাই, মোল সংখ্যা n এর মান কত 1 ইনটু তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা যদি তুল্য সংখ্যা পড়ে আসি আগের ক্লাসে, তাহলে এই ডাইক্রোমেট এখানে কত +6, এই +6 থেকে কত হয় +3 হয়। এখন এই +3 তে এই বিক্রিয়াটা সমতা করা নাই, এই বিক্রিয়াটা কি সমতা করা নাই, এই +3 তে কয়জন হয় 2 জন হয় তাই না, 2Cr3+ হয়। হইলে এখানে তুল্য সংখ্যা কত ছিল ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ছিল 6, ক্লিয়ার। ওকে তাহলে এখানে কত হবে, এখানে হবে 6 ইনটু F, তাহলে এটা কত 6 ফ্যারাডে, কত ফ্যারাডে 6 ফ্যারাডে, ক্লিয়ার 6 ফ্যারাডে। ওকে ওকে, এখন এই বিক্রিয়া হচ্ছে কি সমতা করার জন্য, কিন্তু মানে সমতা করার পরে, কিন্তু এই বিক্রিয়াটা যেভাবে দেয়া আছে যদি আমরা এইভাবে হুবহু এইভাবেই করি, হ্যাঁ আমি ধর প্রশ্নটা টাইপিং মিস্টেক ধরে নিলাম, কিন্তু যদি এরকম যেরকম দেয়া ছিল এরকমই, অর্থাৎ যদি এরকম থাকতো Cr2O7 2- এখান থেকে ডিরেক্ট বলছে যে একটাই ক্রোমিয়াম এইটা। তো এইবার যদি আমরা তুল্য সংখ্যা বের করি, খেয়াল কর বাচ্চারা, এখানে কত দুইটা ক্রোমিয়াম, এখানে কত 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7টা অক্সিজেনের 14, 2 বাদ গেলে কত 12, তাহলে দুইটা ক্রোমিয়ামের 12, একটা ক্রোমিয়ামের কত, একটা ক্রোমিয়ামের হচ্ছে +6, এই +6 থেকে কত হয়েছে ক্রোমিয়াম +3 হয়েছে তাই না, +3 হয়েছে, +6 থেকে +3 হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, ইলেকট্রন গ্রহণ করছে 3টা। সেক্ষেত্রে আমার তুল্য সংখ্যার মান কত, তুল্য সংখ্যার মান হচ্ছে 3 তাই না। তো এটা কখন, এটা যখন হচ্ছে দেখো ক্রোমিয়াম হয়েছে 2টা, কিন্তু আমি এখানে নিছি কয়টা, একটা, মানে জিনিসটা সমতা করা নাই। তো যদি এরকমই হয় প্রশ্ন, তাহলে তো আমাদের কিছু করার নেই, আমাদের তুল্য সংখ্যা কত হবে 3, কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি হওয়া উচিত কিরকম, এই যেরকম যে 2টা ক্রোমিয়াম 3+, এখান থেকে ডাইক্রোমেট থেকে 2টা ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি তাই না, এবং সেক্ষেত্রে তুল্য সংখ্যা কত হয় 6 হয়। ওকে, তো আমাদের কনফিউশনটা হোপফুলি ক্লিয়ার হয়েছে। এরপর আসি পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলছে যে 1 মোল আয়রন 2+, আমাদের সূত্র তো একটাই, কিউ ইকুয়াল টু NEF, এইটা ঠিক আছে। তো মান বসায় দাও, এম এর মান কত 1 মোল, তুল্য সংখ্যা Fe, আচ্ছা অক্সিজেন হচ্ছে -2, তাহলে আয়রনের কত, আয়রনের হচ্ছে +2, ঠিক আছে। আর এইখানে আয়রনের কত, 3টা অক্সিজেনের 3 দুগুণে 6, তাহলে 2টা আয়রনের কত 6, তো একটা আয়রনের কত, একটা আয়রন হচ্ছে 3, তার মানে এখানে হচ্ছে +3। তো এই বিক্রিয়াটা বেসিক্যালি কি হয়েছে ভাইয়া, এই বিক্রিয়াটা হয়েছে যে আয়রন 2 থেকে আয়রন 3 হয়েছে, মানে আয়রন 2+ একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হয়েছে, এটা হয়েছে ঠিক আছে, আয়রন 2+ একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হয়েছে। তো তাহলে আমাদের তুল্য সংখ্যা কত, আমাদের তুল্য সংখ্যা E এর মান কত, তুল্য সংখ্যা E এর মান হচ্ছে তুল্য সংখ্যা E ইকুয়াল টু কত 1। তো এবার আমরা মানটা বসায় দেই, তুল্য সংখ্যার মান বসায় দেই, তুল্য সংখ্যার মান কত 1 ইনটু ফ্যারাডে, তাহলে এটা কত আসতেছে, এটা আমার অ্যান্সার আসতেছে 1 ফ্যারাডে, এটাই আমার অ্যান্সার ঠিক আছে। এগুলা কার জন্য, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, হ্যাঁ খুশি হওয়ার দরকার না, আরে ভাই 1 লাইনে ম্যাথ শেষ, হ্যাঁ আমাদেরকে আর ঠেকাইকে এতটাও খুশি হওয়ার দরকার নাই, জিনিসগুলো সহজ বাট এত খুশি হওয়ার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে এমসিকিউ ম্যাথ। হ্যাঁ আচ্ছা এরপরে যাই, বলছে ফ্যারাডে সূত্রের সাহায্যে একটি ইলেকট্রনের চার্জ গণনা করো, ফ্যারাডে সূত্রের সাহায্যে একটি ইলেকট্রনের চার্জ গণনা করো। তো আমাদের সূত্র কি, কিউ ইকুয়াল টু NEF,
কয়টা ইলেকট্রনের কথা বলছে? একটা ইলেকট্রন। তাহলে এন এর মান আমরা কি বলবো? আমরা বলছিলাম না অণু, পরমাণু, ইলেকট্রন ইত্যাদির সংখ্যা যদি হয় তাহলে আমরা এটা কি বসাবো? এন বাই এন ইন্টু তুল্য সংখ্যা ইন্টু এফ, এই যে এটা। এবার আসো, কয়টা ইলেকট্রনের কথা বলছে? একটা ইলেকট্রনের কথা বলছে। তাহলে এই এন এর মান কত? 1। আর এই নিচের এন এর মান কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এইটা ইন্টু ই তুল্য সংখ্যা। আচ্ছা, একটা ইলেকট্রন মানে কত? একটাই মাইনাস, তাই না? তাহলে তুল্য সংখ্যা কত? 1 ইন্টু ফ্যারাডের মান, ফ্যারাডে 96,500 তুমি বসাইলেও পারো বা ফ্যারাডে এককে রাখলেও কোনো সমস্যা নাই। এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ, তাই না? খুব বেশি কঠিন না। আসো সেম আরেকটা ম্যাথ করি। বলছে ফ্যারাডের সূত্রের সাহায্যে 1.81 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি ইলেকট্রনের চার্জ গণনা করো। তো এতটি ইলেকট্রনের চার্জ গণনা করলে দেখো কিউ ইকুয়াল টু এন ই এফ, এইটা। এখান থেকে আমরা কি যেন লিখবো? এন বাই এন এ ই এফ। মান বসায় দাও ভাইয়া। এই এন এর মান কত? এবার কিন্তু একটা ইলেকট্রন বলে নাই, বলছে ওই যে 1.81 অতটি। তাহলে এবার এন এর মান হবে 1.81 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এত, ডিভাইডেড বাই এন এ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু তুল্য সংখ্যা কত ভাইয়া? ইলেকট্রন যেহেতু একটা ইলেকট্রন 1, সাথে ফ্যারাডের মান তুমি 96,500 বসাইলেও পারো বা এই এককে রাখলেও পারো, প্যারা নাই, চিল। এখান থেকে যেটা আসবে সেটাই আমাদের, ঠিক আছে? তো হোপফুলি আমরা পারবো। এগুলো একদম সহজ সহজ জিনিস, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। যাই আমরা পরেরটাতে। আচ্ছা, এইটা একটা ক্রিটিক্যাল জিনিস, এটা সবাই একটু ভালো করে খেয়াল করবা। এই জিনিসটাতে সবার কনফিউশন লাগে এবং সবাই মোটামুটি অনেকেই এটা জিনিসটা ভুল করে। দেখো, বলতে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে? কার কথা বলছে? বলছে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই এফ, এইটা। তো এন এর মান কত? 5 মোল ইন্টু তুল্য সংখ্যা। এই কি বলছে? 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণ হবে। এখানে তোমাকে বলে নাই যে অ্যালুমিনিয়াম কতটুকু জমা হবে, বলছে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটকে তুমি তড়িৎ বিশ্লেষণ করো, কারেন্ট দাও, ভেঙে চুরে একদম চুরমার করে দাও। তো এখন এই অ্যালুমিনিয়াম সালফেটের কথাই বলছে, এখানে ফোকাস করছে অ্যালুমিনিয়াম সালফেটকে, যে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেট এটার তড়িৎ বিশ্লেষণ করো। তো যার তড়িৎ বিশ্লেষণ, যাকে উদ্দেশ্য করে তুমি ডেটা দিতেছো, তার তুল্য সংখ্যাটাই তুমি বসাবা। তো এখানে অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা কত আমরা পরে আসছি। অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6, এইটা, ঠিক আছে? তাহলে তুল্য সংখ্যার মান কত এখানে? 6 ইন্টু এফ। তাহলে কত আসতেছে? 5 6 30 ফ্যারাডে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। এই তুল্য সংখ্যা নিয়ে প্যারা খায় না, আগের ক্লাসটা করলে, পর্ব 2 করলে তুল্য সংখ্যা এমনি, এগুলো সবই করাইছি ওইখানে, তো প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা, এইবার এই ম্যাথটা দেখো। এই ম্যাথটাতে কি বলছে? যে অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 5 মোল অ্যালুমিনিয়াম জমা করতে, ক্যাথোডে জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে। দেখো, এবার আগে বলছে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটকে তোমার তড়িৎ বিশ্লেষণ করতে, ভাঙতে কি পরিমাণ কারেন্ট লাগবে। আর এবার বলছে 5 মোল অ্যালুমিনিয়ামকে জমা করতে কি পরিমাণ কারেন্ট লাগবে। তো দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কেস। তো এবার আমরা তুল্য সংখ্যা বসাবো কার? এবার আমরা তুল্য সংখ্যা বসাবো হচ্ছে অ্যালুমিনিয়ামের, কিউ ইকুয়াল টু এন ই এফ। কারণ কি? কারণ আমার উদ্দেশ্য কি? এবার অ্যালুমিনিয়াম জমা করব। তাহলে এন এর মান কত? 5 মোল ইন্টু তুল্য সংখ্যা। অ্যালুমিনিয়াম কিভাবে জমা হয় ভাইয়া? অ্যালুমিনিয়াম জমা হয় এইভাবে, অ্যালুমিনিয়াম 3+, সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হিসাবে জমা হয়। তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 3। তো ইন্টু 3 ইন্টু এফ, এইটা। তার মানে 3 5 15 ফ্যারাডে, 15। ক্লিয়ার? তো এইটার জন্য কনফিউশন না লাগে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে যাই আমরা পরেরটাতে। অনেকগুলা ম্যাথ করব আমরা, মাত্র শুরু, দেখি কতটুকু পর্যন্ত আমরা যাইতে পারি। আচ্ছা, পরেরটা বলছে 10 মোল অ্যাজাইডকে নাইট্রাইডে পরিণত করতে, 10 মোল অ্যাজাইডকে কিসে পরিণত করবা? নাইট্রাইডে পরিণত করবা। নাইট্রাইডে পরিণত করতে কত ফ্যারাডে চার্জ লাগবে? এখন এটাও সহজ, কিউ ইকুয়াল টু এন ই এফ, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে অ্যাজাইড থেকে নাইট্রাইডে কিভাবে যাব এটা আমরা বুঝতেছি না, তাই না? অ্যাজাইড কি, নাইট্রাইড কি? তো এইখানে একটু খেয়াল কর বাচ্চারা,
আমাদের এই যে এখানে এই N3 মাইনাস এটা হচ্ছে আমাদের অ্যাজাইড। এখান থেকে আমরা যাব কোথায়? যাব নাইট্রাইডে। নাইট্রোজেন কয়টা আছে? 3টা। এই 3টা নাইট্রাইড হবে। এই যে এটা নাইট্রাইড মানে N3 মাইনাস, ঠিক আছে? আর এই যে N3 উপরে একটা মাইনাস, এটা হচ্ছে অ্যাজাইড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজাইড। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যাজাইড, বা এখানে দিয়ে দেই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাজাইড আর এটা হচ্ছে আমাদের নাইট্রাইড, ঠিক আছে? এখন কোনটাতে কত চার্জ আছে দেখো, এটাতে চার্জ কত? এটাতে হচ্ছে -1 আর এখানে চার্জ কত? এখানে চার্জ হচ্ছে উপরে আছে -3, টোটাল কয়টা? 3টা। তাহলে 3 3 9, -9, এই যে -9। এখন তুমি -1 থেকে -9 যাবা, তোমার তুল্য সংখ্যা কত হবে? দেখো আগে মানুষ তোমাকে একবার খারাপ বলতো, ঠিক আছে? একবার খারাপ বলতো, এই যে -1 মানে তোমাকে একবার নেগেটিভ বলতো যে এইটা দুষ্ট, এটা খারাপ ছেলে, একবার বলতো। তো তুমি সিদ্ধান্ত নিলা যে না ভাইয়া, আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো, নিজেকে আমি পরিবর্তন করে ফেলবো, মানুষ যাতে আমাকে আর একবার খারাপ না বলে। তুমি এত সুন্দর অর্গানাইজড ভাবে, এত ভালোভাবে নিজেকে পরিবর্তন করলা যে মানুষ এখন তোমাকে 9 বার খারাপ বলে, ঠিক আছে? তাহলে কি এমন করছো? তার মানে তুমি একবার খারাপ তোমাকে বলতো, এখন তোমাকে 9 বার বলে, মাঝপথে তুমি আরো 8 বার কোনো না কোনো আকাজ করছো, কোনো না কোনো নেগেটিভ খাইছো তুমি, তাই না? কেমিস্ট্রিতে নেগেটিভ কে? ইলেকট্রন। তাহলে তুমি এই -1 থেকে -9 একবার থেকে 9 বার খারাপ ট্যাগ পাওয়ার জন্য তুমি কয়টা ইলেকট্রন খাইছো? মাঝখানে তুমি আরো 8টা নেগেটিভ খাইছো, 8টা ইলেকট্রন তুমি খাইছো। তাহলে তোমার তুল্য সংখ্যা কত? তোমার তুল্য সংখ্যা হচ্ছে E = 8। তোমার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 8। ওকে ওকে। তো তাই যদি হয় তাহলে এইবার আমরা বাকিটুকু নিশ্চয়ই পারবো। বাকিটুকু আমাদের কি? বাকিটুকু হচ্ছে জাস্ট সূত্রের মধ্যে মান বসায় দিব। Q = NEF। n এর মান কত? n এর মান হচ্ছে আমার 10 মোল, 10 ইন্টু E তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত ভাইয়া? তুল্য সংখ্যা হচ্ছে 8 ইন্টু F। তাহলে কত আসে আমাদের? 8 10 80, 8 10 80 ফ্যারাডে, 8 10 80 ফ্যারাডে। এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে হোপফুলি আমরা পারবো, তাই না? Q = NEF সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। এবার আমরা চলে যাই, আমরা কিছু বোর্ডের ম্যাথ করব, তারপরে আমরা হচ্ছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর ম্যাথও করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আসো প্রথম ম্যাথটাতে কি বলছে আমরা একটু দেখি। একটা দ্রবণ দেওয়া আছে, এটা আয়রন, এটা হচ্ছে কপার, হ্যাঁ? তো দিয়ে বলছে বি অর্ধকোষ হতে সি অর্ধকোষে, অর্থাৎ এই বি থেকে এইটা থেকে ওইটাতে 2 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে, কয় কুলম্ব? 2 কুলম্ব, 2 কুলম্ব, এই যে কুলম্ব বিদ্যুৎ, 2 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে? কত গ্রাম? কত গ্রাম? তোমার কাছে কি জানতে চাইছে? পরিমাণ জানতে চাইছে। ইনফরমেশন হিসাবে কি দেওয়া আছে? 2 কুলম্ব দেওয়া আছে, 2 কুলম্ব মানে কিউ দেয়া আছে, কিউ = 2 কুলম্ব, কিউ = 2 কুলম্ব। এটা ছাড়া আর তেমন কিছু তোমারে দেয় নাই। আরেকটা হিন্ট দিছে কি, যে এখানে কে জমা হবে? কপার জমা হবে। জমা হবে কে? কপার। বলছে সি অর্ধকোষ, অর্থাৎ বি থেকে সি এর দিকে তুমি যদি 2 কুলম্ব চার্জ দাও তাহলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? এখন ক্যাথোড এখানে আছে কে? আছে কপার, তাহলে জমা হবে কে? কপার। তো আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, কি শিখেছিলাম? W = যেহেতু আমাদেরকে পরিমাণ জানতে বলছে, W = MIT/EF। এখন আমাদের I বিদ্যুৎ দেওয়া নাই, T সময় দেওয়া নাই, দেওয়া আছে ডিরেক্ট চার্জ দেওয়া আছে 2 কুলম্ব ডিরেক্ট চার্জ, কোনটা? কিউ দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা এইভাবে লিখতে পারি, MIT মানে কি? IT মানে কিউ, তাহলে EF। এখান থেকে আমরা মান বসায় দেব। এম এর মান কত ভাইয়া? কপারের এম কত? কপারের এম হচ্ছে 63.5 ইন্টু কিউ হচ্ছে 2। তুল্য সংখ্যা কত ভাইয়া? কপার কিভাবে জমা হয়? কপার জমা হয় এইভাবে, কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসাবে জমা হয়, কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসাবে জমা হয়। তাহলে এইখানে আমার তুল্য সংখ্যা E = কত? তুল্য সংখ্যা E = হচ্ছে 2। কেন 2? কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে
জমা হয়। আমরা যারটা জমা হবে, যাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, যার ম্যাথ আমরা করব, তুল্য সংখ্যা আমরা তারই লিখবো। হ্যাঁ, এখানে আমরা তো আয়রনের তুল্য সংখ্যা লিখতে পারতাম, কেন লিখি নাই? কারণ জমা কি আয়রন হইতেছে না, জমা হইতেছে কে? কপার। যে জমা হবে তার তুল্য সংখ্যা লিখবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা তুল্য সংখ্যা হচ্ছে 2 ইন্টু ফ্যারাডের মান কত? 96,500। এই 96,500। এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক্যালকুলেশন তোমরা করতে পারবা, এইটুকু বিশ্বাস তোমাদের উপর আমার আছে। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে পরেরটাতে। বলছে পি অর্ধকোষে এই যে এখানে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 5 অ্যাম্পিয়ার কারেন্ট 10 মিনিট ধরে দিলে, 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে? ক্যাথোডে কি পরিমাণ, পরিমাণের কথা বলছে। পরিমাণের কথা বলছে মানে কি জানতে চাইছে ভাইয়া? পরিমাণের কথা বলছে মানে হচ্ছে ডাব্লিউ জানতে চাইছে তোমাকে। ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট দেয়া আছে? কি দেয়া আছে তোমার? কার কথা বলছে? কি পরিমাণ ধাতু জমা আছে। ধাতু কে? ধাতু হচ্ছে কপার, তাই না? এরপর তোমার দেয়া আছে আই, আই এর মান দেয়া আছে। আই এর মান কত দেয়া আছে? 5 অ্যাম্পিয়ার। আই এর মান দেয়া আছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এ পাশে তুমি দেখো সময় দেয়া আছে 10 মিনিট, টি দেয়া আছে। টি ইকুয়াল টু কত? 10 মিনিট। তার মানে হচ্ছে 10 ইন্টু 60, তার মানে হচ্ছে 600 সেকেন্ড। 600 সেকেন্ড। তো এই ইনফরমেশন দেওয়া আছে, তোমার কাছে ডাব্লিউর মান জানতে চাইছে। তো যদি এইটুকু ইনফরমেশন থাকে, ডাব্লিউর মান বের করা কোনো ঘটনাই না, কারণ আমরা ছোটবেলায় শিখেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ইএফ। এখানে জমা হবে কে? কপার। তাহলে এম এর মান কত? 63.5 ইন্টু আই কত? আই হচ্ছে ওই যে 5 বিদ্যুৎ। টি কত? 600 সেকেন্ড। ই কত? তুল্য সংখ্যা কপারের 2 ইন্টু 96,500। এখান থেকে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। বিশ্বাস করো, এই যে ম্যাথটা এটা করার পরে এখন যতগুলা ম্যাথ আসবে সব তুমি নিজেই পারবে। আমি এরপরও বেশ কয়েকটা করাইতেছি, তারপর দেখো আরো পারবা, সমস্যা নেই। দেখো কি বলছে, পাত্র 1-এর ধাতব আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে কত কুলম বিদ্যুতের প্রয়োজন? আচ্ছা, কত কুলম বিদ্যুতের প্রয়োজন? এই যে কত কুলম বিদ্যুতের প্রয়োজন, অর্থাৎ আমার কিউ এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? কিউ ইকুয়াল টু আমরা জানি না, এটার মান বের করতে বলছে। আমাদের ইনফরমেশন কি দেয়া আছে? এখানে আমাদের দেয়া আছে হচ্ছে ভি, আয়তন দেয়া আছে। এখানে আমাদের দেয়া হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা এস দেয়া আছে। এবার বলছে এই যে পাত্র 1-এ যে জিঙ্ক আছে, কে আছে? জিঙ্ক আছে। এই যে জিঙ্ক বলতে, এই জিঙ্ক পুরোটাকে যতটুকু আছে, যে আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে, এখানে যতটুকু জিঙ্ক আছে পুরোটাকে সঞ্চিত করতে কি পরিমাণ কারেন্ট লাগবে? কি পরিমাণ কারেন্ট লাগবে? ঠিক আছে, তো এখন দেখো সেটার জন্য আমরা কি করব? আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে W ইকুয়াল টু এম আই টি। এখন আইটির জায়গায় আমরা কি লিখবো? কিউ। এম কিউ বাই ই এফ। এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু কি লিখবো? ডাব্লিউ ই এফ ডিভাইডেড বাই এম, এইটা। তো এখন আমরা মান বসায় দিব। ডাব্লিউর মান কি? ডাব্লিউর মান আমরা জানি না, বাকি কিন্তু সবই জানি। ই জানি, এফ জানি, এম জানি, কারণ জিঙ্কের ক্ষেত্রে সব আমরা জানি। আমাদের এখানে কি করতে হবে? আগে আমাদের ডাব্লিউর মানটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? ডাব্লিউর মানটা বের করতে পারলে আমাদের ম্যাথ শেষ। তো ডাব্লিউর মান বের করার জন্য দেখো বাচ্চারা খেয়াল করো, কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তো ছোটবেলা আমরা শিখেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এই সূত্র তোমরা 9-10-এ পড়ে আসছো। কোথায় পড়ে আসছো? 9-10-এ পড়ে আসছো এই সূত্র, এটা। ঠিক আছে, এখন মান বসায় দেব। এস এর মান কত? ওই যে 0.01 ধেত্রী। এস এর মান হচ্ছে 0.01 ইন্টু এম এর মান কত? ভর কত? জিঙ্কের ভর কত? জিঙ্কের হচ্ছে 65.4। 65.4। দেখি কলমের ডিস্টার্ব হইতেছে না কি বুঝতেছি না। 65.4 ইন্টু ভি। ভি কত ভাইয়া? ভি হচ্ছে 50 ml। 50 নিচে হচ্ছে 1000।
1000। এখন কথা হচ্ছে আমি এই যে 50 ml কে কেন ml এ রাখলাম, কারণ এই যে নিচে 1000 আছে, এই যে সূত্রের 1000 W = SN/1000, এই 1000 কেন ব্যবহার করা হয়, কারণ এই আয়তনটা আমরা ml এ নিব সেই জন্য। এখন এই জায়গায় আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার W এর পরিমাণ, তাই না, W এর পরিমাণ গ্রাম। তো এইবার এই যে W এর পরিমাণটা এইটাই আমরা এখানে বসাবো, এই যে এটা হচ্ছে আমার W এর পরিমাণ, ধরো আমি পাইলাম হচ্ছে ক পরিমাণ, ক, এই ক পরিমাণটা আমি এখানে বসায় দিলাম, ক ইনটু তুল্য সংখ্যা, জিঙ্কের তুল্য সংখ্যা কত হবে ভাইয়া, জিঙ্ক 2+, জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হিসাবে জমা হয়, তাহলে তার তুল্য সংখ্যা কত 2 ইনটু ফ্যারাডের মান কত 96,500 ডিভাইডেড বাই এম, জিঙ্কের এম কত 65.4, এখান থেকে করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা কিসে আসবে, অ্যান্সারটা আসবে হচ্ছে কুলম্বে। কেন চাইছে, কারে, কিউ এর মান চাইছে, মানে টোটাল বিদ্যুতের পরিমাণ চাইছে, টোটাল চার্জের পরিমাণ চাইছে, সুতরাং কি আসবে, আসবে হচ্ছে কিউ। ঠিক আছে, সো হোপফুলি আমরা বুঝতে পারছি, তাই না, একদম সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ, এগুলা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো মানেই নেই। ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। ওকে, আচ্ছা এরপরে যাই আমরা পরের ম্যাথে। এটাতে কি বলছে ভাইয়া, এটাতে বলছে চিত্র 1-এর কোষটির ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে, কতটি নিকেল পরমাণু জমা হবে, নিকেল পরমাণু জমা হবে, তার মানে আমাদের কিসের মান বের করতে বলছে, যে এন এর মান, নিকেল পরমাণু জমা হবে, এইটা জানতে চাইছে। দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে কারেন্ট দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার, এইটা, আর কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে 50 মিনিট, আর কিছু লাগে কি, আর নিকেলের কথা বলা আছে, তো নিকেলের কথা যেহেতু বলা আছে তার মানে আমরা বড় হাতের এমও জানি, তাই না, বড় হাতের এমও আমরা জানি। এখানে আমাদের টাইম দেওয়া আছে টি 50 মিনিট, তার মানে 50 ইন্টু 60 সেকেন্ড, 5 6 30, কত সেকেন্ড, 5 6 30, 3000 সেকেন্ড, আর এখানে আই দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। আমাদের লাগবে কি, এই যে এন এর নিকেলের পরমাণুর সংখ্যা। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, কিউ ইকুয়াল টু এন ই এফ, এইটা। ঠিক আছে, তো কিউ এর মান দেয়া নাই, দেয়া আছে কি আইটি, আমরা কিউ ইকুয়াল টু কি লিখবো, আইটি ইকুয়াল টু এন এর মান কত ভাইয়া, অণু পরমাণুর সংখ্যা জানতে চাইছে, তার মানে আমার এন বাই এন এ ইন্টু ই ইন্টু এফ, এইটা। তাহলে এখন আসো এখান থেকে আই কত, আই দেওয়া হচ্ছে 2.5 ইন্টু টি কত, সময় হচ্ছে 3000 সেকেন্ড ইকুয়াল টু এন আমরা জানি না, এন এ মানে কত, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 ইন্টু তুল্য সংখ্যা কত ভাইয়া, কে জমা হবে, নিকেল 2+, তো নিকেল 2+ কিভাবে জমা হয় বলেন তো, নিকেল 2+ জমা হয় এভাবে, নিকেল 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হিসাবে জমা হয়, তাই না, এই যে এটা, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, এই যে এটা, ই ইকুয়াল টু 2, ধাতুর চার্জ +2, যেমন কপার 2+ তুল্য সংখ্যা 2, নিকেল 2+ তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম 3+ তুল্য সংখ্যা 3, আয়রন 2+ হইলে 2, 3+ হইলে 3, গোল্ড AW3+ 3, ওই জার্মান মানটা দেখলেই হয়, আর কিছু না। ঠিক আছে, ওকে, এবার আসে তুল্য সংখ্যা, তাহলে কত, তুল্য সংখ্যা হচ্ছে 2, তুল্য সংখ্যা 2 ইন্টু ফ্যারাডের মান 96,500। তো এখান থেকে আমরা কিসের মান বের করব, এখান থেকে ক্যালকুলেশন করলে এন এর মানটা বের হয়ে আসবে, এবং যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। আমরা যাব পরের ম্যাথে। ওকে, বলছে এই একটা কোষের কথা বলছে, তো বলছে এই কোষে যদি আমরা 10 মিনিট যাবত 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করি, তাহলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, কি পরিমাণের কথা বলছে, কি পরিমাণ, কোনটা ক্যাথোডে কে আছে, ক্যাথোডে আছে হচ্ছে কপার, ক্যাথোডে আছে হচ্ছে কপার, তাহলে কপার আছে মানে আমরা এম এর মান জানি, তাই না, এম জানি, কি পরিমাণ বলছে মানে ডাব্লিউ এর মান জানতে চাইছে। ঠিক আছে, এখানে দেখো টি দেওয়া আছে, সময় দেওয়া আছে, টি ইকুয়াল টু কত, 10 মিনিট, 10 ইন্টু 60,
তার মানে হচ্ছে 600 সেকেন্ড। এখানে বিদ্যুৎ দেওয়া আছে, বিদ্যুৎ কি আই, মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে 160 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আমাদের বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, কিন্তু দেওয়া আছে কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে কি করতে হবে? মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাইতে হলে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। গুণ আমরা দিয়ে দিছি, মান পেয়ে গেছি। এবার আমাদের কি করা লাগবে? আমাদের ডাব্লিউ এর মান বের করতে হবে। তো ছোটবেলায় আমরা শিখেছি ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। বাকিটুকু তোমাদের পারা উচিত। কপারের এম কত? 63.5 ইন্টু আই কত? ওই যে ওইটা 160 ইন্টু 10⁻³ ইন্টু কত? টি কত? টি হচ্ছে 600 ডিভাইডেড বাই ই, তুল্য সংখ্যা কপার 2+, তার মানে 2 ইন্টু 96,500। এখান থেকে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা পারবো এটা। ওকে, এরপরে আসি, এটা বড়সড় ম্যাথ দিছে। কি বলছে? সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট এত অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন বিদ্যুৎ, 10 মিনিট 0.2 অ্যাম্পিয়ার, 10 মিনিট 0.2 অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন বিদ্যুৎ প্রবাহ চালনা করায় ক্যাথোডে 0.1679 গ্রাম সিলভার জমা হয়। ওকে, পাইলাম একটা। এবার বলছে অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে আরেকটার কথা বলছে। তো সেইখানে আবার সে 50 মিনিট কারেন্ট দিল। 50 মিনিট কারেন্ট দেওয়ার পর 0.02 অ্যাম্পিয়ার 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট 50 মিনিট ধরে দিল। এইবার আর ক্যাথোডে কতটুকু জমা হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। বলছে 50 মিনিট 0.2 অ্যাম্পিয়ার দিলে আমার ক্যাথোডে কত পরিমাণ সিলভার জমা হবে আমরা জানি না, তোমরা আল্লাহর হস্তে এটা বের করে দাও। তো যেহেতু দুইটার কথা বলছে, কয়টা কথা বলছে? দুইটার কথা বলছে। তো আমরা দেখবো কি কি দেয়া আছে আমাদেরকে, তারা কি কি দিছে। তো প্রথমে আসি, এইটা প্রথম কোষের জন্য। তাহলে প্রথম কোষের জন্য এটা কি? T1 কত? 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। এইটা 0.25 অ্যাম্পিয়ার, এটা কি? এটা হচ্ছে আমার I1 কত? আচ্ছা, মান তো দেয়াই আছে I1। এরপর আসো দ্বিতীয় কোষের জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার W1। ওকে, এবারে দ্বিতীয় কোষের জন্য টাইম দেওয়া আছে 50 মিনিট, মানে T1 দেওয়া আছে 50 মিনিট, 5×6 = 30, কত? 3000 সেকেন্ড এইটা। তারপরে টি দেওয়া আছে কত? সরি, আই দেওয়া আছে কত? এটা হচ্ছে T2, তাই না? এটা হচ্ছে T2, যেহেতু এটা হচ্ছে দ্বিতীয় কোষ T2। এখানে এটা কি দেওয়া আছে? এটা দেওয়া হচ্ছে I2। আমাদের কাছে জানতে চাইছে কি? জানতে চাইছে হচ্ছে W2। ঠিক আছে, ওকে। তো আমরা এবার সূত্র বসাবো। সূত্র বসায় দেখবো কিভাবে এটা মেলানো যায়। প্রথমত আমাদের W1 ইকুয়াল টু MI1 T1 EF। এখন তোমার মাথায় প্রথম যেই প্রশ্নটা আসবে যে ভাইয়া I1 লিখলেন, T1 লিখলেন, MEF এই তিনটা কেন আপনি 1 লিখলেন না? প্রথম কথা, এখানেও সিলভার নাইট্রেট, এখানেও সিলভার নাইট্রেট, ওটা তো সিলভার জমা হয়েছে, এটা তো সিলভারই জমা হবে। তো দুইটাতেই যেহেতু সিলভার, তাহলে সিলভারের এম কি? দুইটাতেই সেম। সিলভারের তুল্য সংখ্যা দুইটাতেই সেম। ফ্যারাডের কনস্ট্যান্ট দুইটাতেই সেম। তাহলে এই তিনটা কি থাকতেছে? ধ্রুবক থাকতেছে। এদের 1 2 3 লেখার দরকার নাই। ওকে, এটা হচ্ছে W1। এরপর আমরা পাবো কি? W2। W2 মানে কত? আমার এখানে MI2 T2 EF এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এবার আমরা কি করব? 1 2 ভাগাভাগি করে দেব, তাই না? ছোটবেলায় তো এমনি করতাম। 2 নংকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? উপরে থাকতেছে কি? উপরে থাকতেছে W2, নিচে থাকতেছে W1। এখানে উপরে থাকতেছে কি? I2 T2, নিচে থাকতেছে I1 T1। ব্যাস, ম্যাথ শেষ। এবার তুমি মানগুলো বসায় দাও। মানগুলো বসায় দিলে তোমার কাঙ্ক্ষিত ম্যাথ চলে আসবে।
মানগুলো বসায় দিলেই কাঙ্ক্ষিত ম্যাথ চলে আসবে। ঠিক আছে, তো মানগুলো আমরা বসায় দিই। W2 আমরা জানি না, W2 আমাদের বের করতে হবে। W1 কত? 0.1679, 0.1679 ইকুয়াল টু, এখানে I2 কত ভাইয়া? I2 হচ্ছে এই যে এটা 0.2, 0.2 ইন্টু T2, T2 হচ্ছে ওই 3000 সেকেন্ড, 3000 সেকেন্ড। I1 কত? I1 হচ্ছে 0.25, 0.25 ইন্টু T1 কত? T1 হচ্ছে 600, 600। তো এখান থেকে ক্যালকুলেট করলে কি আসবে? এখান থেকে ক্যালকুলেট করলে W2 এর মানটা চলে আসবে। এই ক্যালকুলেশন যদি না পারো তাহলে তোমার বাসায় যে 4, 5 বা 6 এ পড়া ছোট ভাই বোন আছে তাদেরকে বলবা, বললে তারা এই ক্যালকুলেশন করে দিবে। তো আমি আশা করি তোমরা এই ক্যালকুলেশন পারবা। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হোপফুলি আমরা করতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু কঠিন ম্যাথ না, একদম সহজ সহজ ম্যাথ। এই চ্যাপ্টারের সব থেকে সহজ টপিকই এইটা এবং সব থেকে বেশি পরীক্ষায়ও আসে এইটা, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। যাই পরেরটাতে। বলছে কপার সালফেট দ্রবণের মধ্যে 15 মিনিট সময় ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? কি পরিমাণ কপার জমা হবে? সেম ম্যাথ, আমার টি দেয়া আছে, আই দেয়া আছে, W বের করতে বলছে, তাহলে W ইকুয়াল টু MIT/EF। বাকিটুকু আমরা হোপফুলি পারবো, পারবো না? অবশ্যই পারবো, এটা না পারলে বিপদ আছে। অবশ্যই আমরা পারবো, পারবো। ঠিক আছে, কারণ কি দেখো, এম কি, কপারের এম কি 63.5, আই তো দেয়াই আছে 5, টি দেওয়া আছে 15 মিনিট, ই দেওয়া আছে, কপারের ই কত? তুল্য সংখ্যা 2, ফ্যারাডের 96,500। তো এটা না পারার কোনো কারণ আমি দেখি না। পরেরটা, তুতের দ্রবণে, তুত মানে কি? তুত মানে হচ্ছে কপার সালফেট। তাহলে এই তুতের দ্রবণ মানে কি? তুতের দ্রবণ মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এইটা, তাই তো? তো বেসিক্যালি কপার সালফেট। তো এই কপার সালফেটে বলছে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা ধরে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ, আবার সেই সেম কোশ্চেন, কি পরিমাণ কপার জমা হবে? কপারের পারমাণবিক ভর দেওয়া আছে 63.5, চার্জ দেওয়া আছে কপার 2+, মানে ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। তুমি জাস্ট সূত্রটা লিখবা, W ইকুয়াল টু MIT/EF। তো এই জিনিস একদম সহজ, পারবা। সেম ম্যাথ আর না করাই, সামনে আরো ম্যাথ আছে। ওকে, এরপরেরটা দেখো, জলীয় কপার সালফেট দ্রবণে, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 0.4 অ্যাম্পিয়ার, আচ্ছা 0.4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা 40 মিনিট ধরে, 1 ঘন্টা 40 মিনিট ধরে প্রবাহিত করলে 0.8 গ্রাম কপার জমা হয়। বলছে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড, তাই না? কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান নির্ণয় করো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড এর মান নির্ণয় করতে বলছে। আমরা ছোটবেলায় কি শিখেছি ভাইয়া? আমরা শিখেছি W ইকুয়াল টু জেড কিউ বা জেড ইকুয়াল টু W বাই কিউ। এখান থেকে W এর মান কত? W এর মান হচ্ছে 0.8, আর কিউ এর মান কত? কিউ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ ইকুয়াল টু জানি হচ্ছে আইটি। তো এখানে দেখো আইও দেয়া আছে, টিও দেয়া আছে, তাহলে কিউ এর মান বের করা কোনো ঘটনাই না। কিউ ইকুয়াল টু আই টি। আই কত? আই হচ্ছে 0.4 ইন্টু টি, সময় 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড যোগ 40 মিনিট মানে কত? 2400 সেকেন্ড, 4 6 24, এই যে এটা, এটা। তো এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কিউ কুলম, কিউ কুলম। তো এই মানটা, এই কিউ এর মানটাই হচ্ছে আমরা এখানে বসায় দিব। বসায় দিলে যেটা আসবে সেটাই আমাদের হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের জেড এর মান, এবং এটাই অ্যান্সার। এখন জিজ্ঞেস করো না যে জেড এর একক কি? জেড এর একক ছোটবেলায় শিখাইছি, এই যে W বাই কিউ। জেড মানে কি? W বাই কিউ। তো W মানে কি? W মানে হচ্ছে গ্রাম, কিউ হচ্ছে কুলম। তাহলে
এককটা কি আসবে? একক হচ্ছে আসবে গ্রাম পার কুলম। এগুলা কিন্তু আগের ক্লাসে পড়ে আসছি, তো এই জিনিসগুলো আবার নতুন করে যেন ঝামেলা না হয়, ঠিক আছে? কোনো ধরনের বিলকি জিলকি যেন না হয়, মাইর খাবো একদম। ওকে, তাহলে গেল এটা। এরপরে যে আমরা পরের মেতে 50 মিনিট ধরে 0.2 এম্পিয়ার আমার টাইম দেয়া আছে, 0.2 এম্পিয়ার মানে কারেন্ট দেয়া আছে, বিদ্যুৎ প্রবাহিত হয়, 0.2 গ্রাম কপার জমা হয়, 0.2 গ্রাম ডাব্লিউ দেওয়া আছে, কপারের কথা বলা আছে। বলছে কপারের রাসায়নিক তুল্য ওজন, রাসায়নিক তুল্য ওজন বেসিক্যালি এটা কি বলে এটাকে, এই আমাদের যে তুল্য ভর কয়টা আছে, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটাতে বলছে রাসায়নিক তুল্য ওজন নির্ণয় করতে বা তড়িৎ রাসায়নিক তুল্য ভর নির্ণয় করতে দিতে পারে, ঠিক আছে? তো যে কোনো একটা দিতে পারে, সমস্যা নেই। তো আমাদের টি দেওয়া আছে, আই দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ই। ই তো ই এর ইকুয়েশন কি? ই এর ইকুয়েশন হচ্ছে এম বাই ই এফ। এখন দেখো কপারের এম তুমি জানো, কপারের ই তুমি জানো, কপারের এফ ও জানো, তাহলে এই ডেটার কোনো দরকার আছে? ডেটার কোনো দরকার নেই। তার মানে তোমাকে যদি ই বের করতে বলতো, কপারের ই কত, 63, এম কত 63.5, এটা কি? এটা হচ্ছে রাসায়নিক, এটা রাসায়নিক তুল্যাঙ্ক মানে রাসায়নিক তুল্য ওজন। ই কত? কপারের ই হচ্ছে 2, সাথে হচ্ছে 96,500। কিন্তু এখানে আসলে এইটা জানতে চায় নাই, এখানে আসলে এটা জানতে চাই নাই, এখানে জানতে চাইছে বেসিক্যালি কোশ্চেনটাতে মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক আছে। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানতে চাইছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানতে চাইছে। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানতে চাইলে আমাদের সেই আগের যেই ম্যাথটা, আগের ম্যাথে আমরা যেটা শিখছিলাম W ইকুয়াল টু জেড কিউ, এখান থেকে জেড ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ বাই কিউ এর মান কি? কিউ এর মান হচ্ছে আইটি। তো আমার আই দেয়া আছে এখানে, টি দেয়া আছে এখানে, এখানে আমার ডাব্লিউ দেয়া আছে। না পারার কি আছে ভাই? কিছু আছে? কিছু নাই। 100% পারবা, এটা পারবা না? পারবা। আমার এই ক্লাসগুলো করার পরে এগুলা পারবো না এই শব্দটা তুমি চেষ্টা করে বলতে পারবা না, কারণ মাঝে মাঝে মিথ্যা জিনিস ভিতর থেকেও আসে না, মুখ দিয়ে বলতে চাইবা কিন্তু ভিতর থেকে সত্যটা বেরিয়ে আসবে না। পারবো, পারবো, ঠিক আছে? মানে মিথ্যা চেষ্টা করো, মানে চেষ্টা করে ভুল করতে পারবা না, যে ইচ্ছা করে ভুল করবো ওইটাও পারবা না। অটোমেটিক্যালি তোমার কলম রাইট ওয়েতে চলবে, কারণ যে পরিমাণ প্র্যাকটিস আমি করাই, এরপর একটা মানুষ কেমনে ভুল করে? সম্ভবই না, ঠিক আছে? ওকে বাচ্চারা, বলছে কোন তড়িৎ কোষে স্থাপিত ইলেকট্রোডের মধ্যে দিয়ে 0.2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 50 মিনিট যাবত, 50 মিনিট যাবত চালনার ফলে ক্যাথোডে 0.1978 গ্রাম কপার সঞ্চিত হয়। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলছে, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি? মানে জেড বের করতে বলছে। দেয়া আছে কি? দেয়া আছে ডাব্লিউ, দেয়া আছে আই, দেয়া আছে টি, বের করা লাগবে জেড। এই ম্যাথ কি করার দরকার আছে ভাই? এই ম্যাথ করার দরকার আছে। ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ বা জেড আই টি। এখান থেকে জেড এর মান কি? জেড এর মান হচ্ছে ডাব্লিউ বাই আই টি। শেষ, শেষ, সব দেয়া আছে, সব দেয়া আছে না? এখানে ডাব্লিউ দেয়া আছে, এই যে আই দেয়া আছে, টি দেয়া আছে, মান বসায় দিবা, হয়ে যাবে। এই ম্যাথ গুলো করতে করতে নিজেরই আমার এখন আর ভালো লাগতেছে না, কারণ এগুলো দেখলেই পারি। আমরা একটু শেষের দিকে কিছু বিলকি জিলকি ম্যাথ আছে ওইগুলা করি, তারপর আবার আমরা এখানে আসবো। হ্যাঁ, এই যে এইটা করবো এখন আমরা, এইটা, এটা বুয়েট 18-19-এর ম্যাথ, এইটা করবো আগে। দেখো সাবধান এবার, হ্যাঁ, নেড়েচেড়ে বসো একটু। কি বলছে? 200 সেন্টিমিটার স্কোয়ার, এটা ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপর 0.2 মিলিমিটার পুরুত্বের রূপার দেয়া প্রয়োজন, রূপার প্রলেপ দেয়া প্রয়োজন আর কি, প্রলেপ কথাটা আসে নাই। তার মানে 200 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপর 0.2 মিলিমিটার পুরুত্বের রূপার প্রলেপ দেওয়া প্রয়োজন।
এই জন্য আমাদেরকে কি দিছে, রূপার ঘনত্ব। রূপার ঘনত্ব দেওয়া আছে এত, এই যে এত। যদি 12.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে উক্ত প্রলেপ দিতে ধাতব কপারটিকে কতক্ষণ ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কে রাখতে হবে, মানে সময় জানতে চাইছে, কতক্ষণ সময়টা জানতে চাইছে। ঠিক আছে, তো দেখো তো কি দেয়া আছে আমার, এই যে 200 সেন্টিমিটার স্কয়ার, মানে এটা কি ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে। রূপার ঘনত্ব দেওয়া আছে 1.05 ইন্টু 10⁴। ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে আমার রো দেয়া আছে। ঠিক আছে, রো দেয়া আছে। আচ্ছা, এরপরে বলছে কাপের উপর 20 মিলিমিটার 0.2 মিলিমিটার পুরুত্ব, তার মানে আমার ডি দেয়া আছে, ডি রূপার প্রলেপ দেওয়া প্রয়োজন। এবার এখান থেকে কি করতে হবে আমাকে, 12.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 12.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কারেন্ট আই, এটা বলছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে দিলে আমার এই রূপার প্রলেপটা, রূপার উপরে কি বলে এটাকে, কিসের প্রলেপ দিব, রূপার প্রলেপ দিব। তো এই রূপার প্রলেপটা আমি দিতে পারবো কতক্ষণ ধরে কারেন্ট দিলে। ঠিক আছে, টাইম জানতে চাইছে, টাইম। তো আমাদের সুবিধার জন্য তারা কি করছে, সিলভারের ভর দিয়ে দিছে, সিলভারের ভরটা তারা দিয়ে দিছে, দয়া করে দিয়ে দিছে। এবার আসি আমরা এখান থেকে কিভাবে বের করব। তো সময় জানতে চাইছে, আমরা ছোটবেলায় সূত্র শিখেছিলাম W = MIT/EF। ঠিক আছে, সময় জানতে চাইছে টি। তো যদি টি জানতে চায় এখান থেকে টি = কি ভাইয়া, টি = আসতেছে WEF/MI, এটা। তো এখন খেয়াল করে দেখ তুল্য সংখ্যা কত, কার, রূপা, সিলভারের তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ সিলভার কিভাবে জমা হয়, এই যে সিলভার এভাবে জমা হয়, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হিসাবে জমা হয়। তাহলে তুল্য সংখ্যা কত, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এরপরে ফ্যারাডের মান আমরা জানি, এম তো দেয়াই আছে ওই যে 107.86, আই দেয়া আছে কত 12.5, ডাব্লিউটা দেয়া নাই। মনে আছে সেই প্রথম দিনের স্মৃতি একটু মনে করো তো, মানে আজকের ক্লাসের প্রথম দিন ছিল এই যে প্রথম স্লাইড, সেখানে আমি বলছিলাম কোথাও ডাব্লিউ দেয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ডাব্লিউ বের করে নেবে, যে ডাব্লিউ = রো ইন্টু এ ইন্টু ডি। তো রো দেয়া আছে, এ দেয়া আছে, ডি দেওয়া আছে, ডাব্লিউ বের করতে কি দিক্কত ভাই, কোনো সমস্যা আছে কি, কোনো সমস্যা নাই, আমরা ডাব্লিউটা বের করে নিব। তো চলো ডাব্লিউ বের করি। তো ডাব্লিউ = কি, ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ রো ইন্টু এ ইন্টু ডি। ঠিক আছে, এখন আমার দেখ ভাইয়া এইটার এককগুলা কোনটার একক কি হবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই ঘনত্বটা কিসে দেওয়া আছে। ঘনত্ব দেওয়া আছে kg/m³, তাহলে আমরা সবগুলাকে ওই এককে নিয়ে নিব। ঠিক আছে, ওই এককে নিয়ে নিব, kg/m³ দেওয়া আছে। তাহলে আমরা লিখি, প্রথমে আমাদের কি দেওয়া আছে, ক্ষেত্রফল এ = কি লিখবো, 200 কি দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার, সেটা থেকে আমরা কিসে যাব, সেটা থেকে যাব আমরা মিটার স্কয়ার। তো সেন্টিমিটার থেকে মিটারে গেলে 10⁻⁻² দিয়ে গুণ দিতে হয়, কিন্তু এখানে হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, সেখান থেকে যাব কোথায়, মিটার স্কয়ার। তাহলে কি, তাহলে হচ্ছে 10⁻⁻⁴ দিয়ে গুণ দিতে হবে, এইটা মিটার স্কয়ার। এরপর আসো ডি পুরুত্ব কত, পুরুত্ব হচ্ছে 0.2 মিলিমিটারে আছে, 10⁻⁻³ দিয়ে গুণ দিলে কি যাবে, মিটারে চলে যাবে, কিসে, মিটারে চলে যাবে। ওকে, এরপর আমাদের কি দেওয়া আছে, ঘনত্ব রো দেওয়া আছে কত, রো দেওয়া আছে 1.05 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁴ kg/m³। ওকে, এখানে বেসিক্যালি এককের জিনিসটা, এককটা যদি আমরা কনভার্সনটা বুঝি তাহলে এই ম্যাথে আর কোনো ঝামেলা নাই, মানে কোনো ঝামেলা নাই। ম্যাথটা কোথাকার, ম্যাথটা হচ্ছে বুয়েট 18-19 এর ম্যাথ। তো এই ক্লাসটাতে একটা ক্লাসে একটা টপিকে তুমি যদি বোর্ড, ভার্সিটি, বুয়েট, সিকেরুয়েট সব ম্যাথ কমপ্লিট করো, তোমার ভয়টা কোথায়, কোনো ভয় নাই। ওকে, তো আসলে এখানে আমরা কি বসাবো, এই জায়গায় মানগুলো বসায় দিই জাস্ট। আমার রো এর মান কত ভাইয়া, রো হচ্ছে কই যেন, রো এই যে 1.05 ইন্টু 10⁻⁴
ইন্টু এ এর মান কত, এ হচ্ছে আমার 200 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻3। এখান থেকে আমাদের একটা মান আসবে এবং সেই মানটা আসবে হচ্ছে কেজিতে। সেই মানটা আসবে কিসে, কেজিতে। সেটা আমরা কিভাবে বুঝবো, দেখ ভাইয়া এখানে তিনটাই গুণ দিছি না, তিনটাই যদি গুণ দেই একটু খেয়াল কর, এ ইন্টু ডি রো, এ ইন্টু ডি ইন্টু রো বা রো ইন্টু এ ইন্টু ডি। এর একক কি, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার ইন্টু ডি এর একক কি, ডি এর একক হচ্ছে মিটার ইন্টু রো এর একক কি, রো এর একক হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তাহলে দেখ মিটার স্কোয়ার আর মিটার গুণ দিলে কি হয়, মিটার কিউব, মিটার কিউব ইন্টু কেজি বাই মিটার কিউব। এবারে মিটার কিউব যদি কাটা যায়, মিটার কিউব যদি কাটা যায় তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে কেজি। তাহলে এখানে এককটা কিসে আসবে, এককটা আসবে কেজিতে, কেজিতে। এইটুকুই হচ্ছে কনফিউশন, আর কোনো কনফিউশন নেই। এইবার ছোটবেলায় আমরা যে ডাব্লিউ এর মান বসাইছি, ছোটবেলায় আমরা কি কোনোদিন কেজিতে বসাইছি, আমরা বসাই গেছে গ্রামে, কিসে, গ্রামে। তো সেই জন্য আমরা কি করব, এই মানটাকে আমরা গ্রামে নিয়ে যাব। তো কেজি থেকে গ্রামে গেলে এই মানটাকে আমরা কত দিয়ে গুণ দিব, 10⁻³ দিয়ে গুণ দিয়ে গ্রামে নিয়ে যাব। এবার এই ডাটাটা আমরা এখানে বসাবো, এই ডাটা বসাইলে বসাও। ডাব্লিউ এর মান কত ভাইয়া, ডাব্লিউ এর মান হচ্ছে এই যে এটা, এই যে বাক্স ইন্টু 10³ এই যে এটা বাক্স ইন্টু 10³ এই বাক্সের মান কত, এখানে ক্যালকুলেশন চাপ দিলে, ক্যালকুলেটর চাপ দিলে যে ক্যালকুলেটর যা বলে সেটা ক্যালকুলেটরের পার্সোনাল ম্যাটার, ওর পার্সোনাল ম্যাটারে আমাদের ঢোকা উচিত হবে, উচিত হবে না, ঠিক আছে। তো সেটা ক্যালকুলেটর যা বলবে সেটা আমরা এখানে বসাবো ইন্টু ই তুল্য সংখ্যা, কে জমা হবে, সিলভার, সিলভারের তুল্য সংখ্যা হচ্ছে 1 ইন্টু এফ, এফ এর মান কত 96,500 ডিভাইডেড বাই এম আই, এম সিলভারের কত, ওই যে 107.86 ইন্টু আই, আই কত, আই কত কারেন্ট, এই যে 12.5, 12.5। এবার এখান থেকে করলে আমার টি যত আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বলছে কতক্ষণ রাখতে হবে, তো এখান থেকে করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, পারবো আমরা, হোপফুলি আমরা পারবো, ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। সো এই টাইপের ম্যাথ যদি আমরা করে ফেলি এবং ইজিলি আমরা সেটা করতে পারি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা ধরতে পারি যে ম্যাথটা কোথা থেকে আসছে বা কোন কোন সূত্র দিয়ে কিভাবে আমরা এটা করতে পারবো, তাহলে আমাদের আর কোনো প্যারা নাই, তাহলে আর কোনো প্যারা নাই, ঠিক আছে। পারবো না, এইটুকু ম্যাথ তো আমরা করতে পারবো নাকি, এইটুকু ম্যাথ আমরা করতে পারবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাই আমরা পরেরটাতে। গেল এটা। এই টাইপের আরেকটা ম্যাথ আছে, এই যে সেম টাইপের আরেকটা ম্যাথ, ওইটাও বুয়েটের অনেক আগে আসছিল। এটা বুয়েট কোনটার জন্য, এটা হচ্ছে রিসেন্ট বুয়েটের ম্যাথ 18-19-এর, এবং এই টাইপের ম্যাথ রুয়েটে, সিকে রুয়েটে তোমার হচ্ছে অনেক আসে, বাট আমি সবগুলা তো দেখানোর দরকার নেই, এটা দেখাইছি, এটা দিয়ে তুমি সবগুলা পারবা, ঠিক আছে। কোনো কিছু না পারলে আমাকে নক দিও, কোনো সমস্যা নেই। যাই পরেরটাতে। ওকে, এইখানে কি বলছে দেখো তো, এখানে বলছে একটি লোহার চামচকে ক্যাথোড হিসাবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ নিকেল নাইট্রেট লবণের দ্রবণের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে, 30 মিনিট ধরে চালনা করা হলো। লোহার চামচটির উপরিতলে ক্ষেত্রফল 7 সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল কি 7 সেন্টিমিটার স্কয়ার। লোহার চামচের উপর সর্বত্র সমানভাবে সৃষ্ট নিকেলের প্রলেপের পুরুত্ব গণনা করো। অর্থাৎ সর্বত্র সমানভাবে সৃষ্ট নিকেল প্রলেপের পুরুত্ব গণনা করো, মানে ডি এর মানটা জানতে চাইছে। কি এর মান, ডি এর মান জানতে চাইছে। বলছে নিকেলের পারমাণবিক ভর দেওয়া আছে 58.7, সাথে কি দেওয়া আছে, সাথে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.4। তো আমাদের এইটা নির্ণয় করার কি কি দেয়া আছে একটু দেখো তুমি। এখানে দেয়া আছে হচ্ছে আই, এখানে দেয়া আছে হচ্ছে টি, ওই জায়গায় দেয়া আছে হচ্ছে আমার এ ক্রস সেকশনাল এরিয়া এ। এখান থেকে আমার জানতে চাইছে হচ্ছে ডি ইকুয়াল টু হোয়াট, পুরুত্ব জানতে চাইছে। এই জায়গায় আমার দেওয়া আছে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব রো, ঠিক আছে। এইখানে দেওয়া আছে আমার এম,
যে কোনো এই ধরনের ম্যাথ করার আগে কি করবা, কি কি দেওয়া আছে এগুলো আইডেন্টিফাই করে নিবা। এখন দেখো আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে এইটা, তাই না ভাইয়া? আমার সূত্র হচ্ছে কি জানো, আমার সূত্র হচ্ছে W ইকুয়াল টু রো ইন্টু এ ইন্টু ডি। এটা এটা এখন এখান থেকে আমরা কি কি জানি, রো দেয়া আছে দেখো, এই যে এ দেয়া আছে, ওই যে শুধু ডাব্লিউর মানটা জানলে আমরা ডি এর মানটা বের করে ফেলতে পারবো। তো ডাব্লিউ মান বের করার জন্য আবার এখানে ইনফরমেশন দেয়া আছে না, আছে, তো আমরা এই ইনফরমেশন দিলেই তো আমার ডাব্লিউর মান বের হয়ে যায়। এটা তো এত টেনশন নেওয়ার কিছু নাই। ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ইএফ, মান বসা দিয়ে আমরা নিকেলের এম কত 58.7 ইন্টু আই কত, আই হচ্ছে বিদ্যুৎ কারেন্টে যে 5 ইন্টু টি কত 30 মিনিট, তো 30 ইন্টু 60 3 6 1800 সেকেন্ড, ঠিক আছে, ডিভাইডেড বাই ই তুল্য সংখ্যা, নিকেল কি নিকেল 2 প্লাস না, তার মানে তুল্য সংখ্যা 2 ইন্টু ফ্যারাড হচ্ছে 96,500। তো এখান থেকে আমরা একটা ডাব্লিউ পাবো, ঠিক আছে, আমরা একটা ডাব্লিউ পাবো। তো এই ধরলাম আমরা এক্স পরিমাণ ডাব্লিউ পাইলাম, এই মানটা আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। এখানে বসায় দিলে এখানে আমরা কি লিখতে পারি, ডাব্লিউর মান কত, এই যে বাক্স থেকে যেটা আসছে সেটাই, যে এটা ইকুয়াল টু রো এর মান কত, রো হচ্ছে 1.4 ইন্টু এ কত, এ হচ্ছে 7 ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডি কত, ডি আমরা জানি না, ডি বের করব। এখন কথা হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়া 7 কে আমরা কেন এবার মিটার স্কোয়ারে নিলাম না, কেন আমরা এই এক্স কে ডাব্লিউ কে এটাকে আমরা কেন কেজিতে নিলাম না, কারণ হচ্ছে আমাদের এই আপেক্ষিক গুরুত্বের এককটা দেয়া নেই। আপেক্ষিক গুরুত্বের একক যদি কেজি পার মিটার কিউবে দেয়া থাকতো তখন আমরা এই ডাব্লিউ কে কেজিতে নিয়ে যাইতাম, ওই মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে যেতাম, এবং আমাদের ডিটা আসতো কিসে, মিটারে। কিছুই যেহেতু দেয়া নাই আমরা ধরে নিব যে এটা গ্রামে দেওয়া আছে, হ্যাঁ এটা সেন্টিমিটার গ্রামে দেওয়া আছে। তো আমরা এইখানে ক্যালকুলেশন করলে আমরা ডি এর যে মানটা পাবো সেটা আসবে হচ্ছে সেন্টিমিটার। কিন্তু যদি এটা একক দেয়া থাকতো কেজি পার মিটার কিউবে, তাহলে আমরা আগের নিয়মে যাইতাম, এই যে এই নিয়মে যাইতাম, এই নিয়মে গেলে আমার এটাকে কি করতাম, মিটার স্কোয়ারে নিয়ে যেতাম, ডিটাকে রোটাকে নিতাম কি কেজি পার মিটার কিউবে, আর এখানে আমার ডাব্লিউটাকে কি করতাম, কেজিতে নিতাম। তাহলে এই যে দেখো, তাহলে এই যে এইখানে আমার কি বলে এটাকে, এই ডি এর মানটা আসতো কিসে, ডি এর মানটা আসতো হচ্ছে মিটারে, ডি এর মানটা কিসে আসতো, মিটারে আসতো। যেমন এইখানে ব্যাপারটা কি দাঁড়াইছে, ব্যাপারটা দাঁড়াইছে দেখো, একক নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না, একক নিয়ে কনফিউশন থাকলে ঝামেলা। এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যদি তুমি ডিটা হিসাব করো, ডি ইকুয়াল টু কি, ডি ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লিউ বাই রো ইন্টু এ, তাই না। এখন যদি আমার এটা দেয়া থাকতো, আমার রো যদি কেজি পার মিটার কিউবে দেয়া থাকতো, তাহলে এই ডাব্লিউটাকে আমরা কি করতাম, এখানে যে আমরা গ্রামটা, এটাকে গ্রামে পাইছি না, এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলতাম, এটাকে কেজিতে করে ফেলতাম, তাই না। করে ফেললে এখানে কি আসতো, এখানে আসতো হচ্ছে কেজি, আর রো কি, রো হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব মানে মিটার কিউব চলে যাবে উপরে, আর এ সেন্টিমিটার স্কোয়ার, এটাকে আমরা কিসে নিয়ে যেতাম, এটা নিয়ে যেতাম মিটার স্কোয়ারে, কেজি কাটা, মিটার স্কোয়ার দিয়ে মিটার কিউবে ভাগ দিলে কি আসতো, মিটার আসতো। এটা হয়তো আমার অ্যান্সার। কখন, যদি এই আপেক্ষিক গুরুত্ব আমার কেজি পার মিটার কিউবে দেয়া থাকতো, এই যে কেজি পার মিটার কিউবে দেয়া থাকতো, দেয়া নাই, এজন্য যে সেন্টিমিটার আছে সেন্টিমিটারে ডিরেক্ট মান বের করে ফেলছি, ঠিক আছে। কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে, পরীক্ষার খাতায় অবশ্যই দেয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে, বাট যদি না থাকে এইভাবে করব, মানে দুইভাবেই আমরা করতে পারবো, প্যারা নাই, ঠিক আছে। তো হোপফুলি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, ঠিক আছে। আমি আরো 2-4টা ম্যাথ করব, আমরা ওই যে মাঝখানে স্কিপ করছিলাম ওইখানে যাই, এই যে এটাতে আসবে। এবার বলছে গোল্ড তড়িৎদ্বারের মধ্যে দিয়ে আমরা এই যে আয়নের দ্রবণকে অপরিবর্তনীয় তড়িৎ প্রবাহিত করা হলো 10 মিনিট পর, একটা ডেটা পাইলাম 10 মিনিট টাইম, 10 মিনিট পর ক্যাথোডের ভর এত বৃদ্ধি পেলে, আচ্ছা ক্যাথোডের ভর এত বৃদ্ধি পাইছে মানে কি, কেমনে বৃদ্ধি পাইছে, ক্যাথোডে জমা হয়েছে এই জন্যই তো বৃদ্ধি পাইছে, তার মানে ডাব্লিউ। তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে, তড়িৎ প্রবাহের মান। আচ্ছা তাহলে আমরা আগে লিখি কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ, ওকে।
তড়িৎ প্রবাহের মান আই এর মান বের করতে বলছে, আই ইকুয়াল টু হোয়াট জানি না। এখানে টাইম দেয়া আছে, টাইম টি কত 10 মিনিট মানে 600 সেকেন্ড। আর এখানে গোল্ডের ভর দেয়া আছে, এম দেয়া আছে, ঠিক আছে। বের করতে বলছে কি আই, তো এটা কোনো ঘটনাই না, ছোটবেলায় শিখেছি ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ। মান বসায় দাও, এম কত দেওয়া ওই যে 197 197 ইন্টু আই, আই আমরা জানি না, টি কত, টি হচ্ছে 600 সেকেন্ড ডিভাইডেড বাই ই, ই কত তুল্য সংখ্যা। আচ্ছা গোল্ড কেমনে জমা হয়, গোল্ড জমা হয় হচ্ছে এইভাবে, এই যে এ ইউ, এটা 3+, সে কি করে 3টা ইলেকট্রন গ্রহণ করে এ ইউ হিসাবে জমা হয়, গোল্ড হিসাবে জমা হয়। তাহলে এর তুল্য সংখ্যা ই ইকুয়াল টু কত 3, গোল্ড 3+, 3টা ইলেকট্রন গ্রহণ করে গোল্ড হিসাবে জমা। এখানে আমরা কি বলা আছে, আমাদের বলা আছে 10 মিনিট পর কি জানো, এই যে এই আয়নটার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করে আমরা কি বলছে যে এত ক্যাথোডের ভর এত বাড়ছে, তো ক্যাথোডে কে জমা হয়েছে, ক্যাথোডে গোল্ড জমা হয়েছে, যে জমা হয়েছে যারে নিয়ে কথা বলতেছি তার তুল্য সংখ্যা দিব, ঠিক আছে। তাহলে তুল্য সংখ্যা কার দিব, গোল্ড 3+, কত 3, পারবো না। তাহলে এখানে হচ্ছে 3 বসায়া দে, আর এই জায়গা হচ্ছে 96,500। ডাব্লিউ এর মান দেয়া আছে কত 1.314, তার মানে এখানে বসবে 1.314। এটা করলে এই জায়গা থেকে আমাদের এই যে আই এর মানটা আমরা বের করতে পারবো। আই ইকুয়াল টু যা আসে তাই আমাদের, পারবো না, পারবো। ওকে, এটা তো আমরা করছি, এটাও করলাম। এরপরে কি আছে, আচ্ছা এরপরে বলছে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মধ্যে দিয়ে প্লাটিনাম তারের মাধ্যমে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করব। 1 ঘন্টা, টি দেওয়া আছে, আদর্শ তাপমাত্রা ও চাপে। এই যে নতুন একটা দায়িত্ব দিয়ে দিল আমাদেরকে যে আদর্শ তাপমাত্রা ও চাপে, এটা ক্যাচার লাগাই দিল। চাপে 250 ml হাইড্রোজেন গ্যাস, 250 ml কে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিদ্যুতের মাত্রা কত ছিল, মানে আমার আই সম্পর্কে জানতে চাইছি, বিদ্যুতের মাত্রা কত ছিল। যত যাই কিছুই দেখ সূত্র কিন্তু একটাই। এখানে টি দেওয়া আছে, এখানে আই জানতে চাইছে, আই ইকুয়াল টু হোয়াট, কারেন্ট জানতে চাইছে। এই জায়গায় হাইড্রোজেন গ্যাসের কথা বলছে, এটা দেওয়া আছে কি ভি, আদর্শ তাপমাত্রা ও চাপ মানে এটা কি, এটা হচ্ছে এসটিপির কথা বলা আছে, এসটিপি। এখন আদর্শ তাপমাত্রা ও চাপে বিদ্যুতের মাত্রা জানতে চাইছি, কি জানতে চাইছি, বিদ্যুতের মাত্রা। ওকে, তো আমরা ছোটবেলায় কি শিখছি, কিউ ইকুয়াল টু এন ই এফ। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আইটি ইকুয়াল টু এন মানে কি ভাইয়া, আদর্শ কি যেন বলছে, তাপমাত্রা ও চাপ মানে কি এসটিপি থেকে ভি বাই 22.4 ইন্টু তুল্য সংখ্যা ইন্টু এফ। এটা মান বসায় দেই, আই এর মান আমরা জানি না, বের করতে বলছে, ইন্টু টি কত 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 ইকুয়াল টু ভি কত, ভি হচ্ছে 250 ml, কিন্তু এসটিপি তে এই ভিটা কিসে লিখতে হয়, এই ভিটা লিখতে হয় লিটারে, কিসে, লিটারে। তাহলে ভি এর মান কত হবে 250, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব, তাই তো। তো ভি লিখতে পারি আমরা 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3, নিচে হচ্ছে 22.4 ইন্টু তুল্য সংখ্যা। আচ্ছা কে জমা হবে ভাইয়া, জমা হবে হাইড্রোজেন, হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত 2। আচ্ছা হাইড্রোজেন কেমনে জমা হয়, হাইড্রোজেন জমা হয় এইভাবে, 2s+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে H2 হিসেবে জমা হয়। তাহলে তার তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে 2। বা হাইড্রোজেন একটা অধাতু, অধাতুর তুল্য সংখ্যা কেমনে নির্ণয় করছিলাম, যে অধাতু যোজনী ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। হাইড্রোজেনের যোজনী 1, অণুতে পরমাণু 2টা, 1 × 2 = 2। তো তুমি যেভাবেই চিন্তা করো হবে, সমস্যা নেই। আচ্ছা তো এরপরে এটাতে কত থাকে, এখানে আমরা দিব হচ্ছে 2, এখানে দিব হচ্ছে 2 ইন্টু 96,500। এবার এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা আই এর মানটা বের করতে পারবো, যে আই
ইকুয়াল টু একটা কিছু হবে রে। ক্লিয়ার? শেষ। এরপর আসো, বলছে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎ দ্বারা সাহায্যে কত মাত্রার তড়িৎ প্রবাহ, কত মাত্রার তড়িৎ মানে আই বের করতে বলছে, 30 মিনিট ধরে প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা ও চাপে এক্স্যাক্টলি সেম আগের যে ম্যাথটা ওইটা এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন উৎপন্ন হয়। সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এমএল, এত এমএল হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা একদম সেম আগেরটার মতো, এটা আমরা পারবো। এটা হচ্ছে তোমাদের হোম কাজ, এটা তোমাদের হোম কাজ বা এটা হচ্ছে বাড়ির ওয়ার্ক, বাড়ির ওয়ার্ক, ঠিক আছে? হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। ওকে, এরপরে এইখানে আরো দুই একটা ম্যাথ আছে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি রেখে দিলাম, আরেকটা করায় দিই। হ্যাঁ, এই ম্যাথটা করায় দিই, এরপরে মোটামুটি বাকিগুলা সেম, তোমরা পারবা। আসো এই ম্যাথটা একটু করি। কি বলছে? বলছে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 5 মিনিট ধরে দিলে প্রবাহিত করলে কতটি ক্যালসিয়াম পরমাণু জমা হবে। পরমাণু মানে কিসের মান জানতে চাইছে, আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি। দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে এত মিলি অ্যাম্পিয়ার মানে আমার কি দেওয়া আছে, আই দেওয়া আছে, আমার দেওয়া আছে আই। আই কত? 25.10 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে। সময় দেওয়া আছে 5 মিনিট, টি মানে 5 6 30, 300 সেকেন্ড। ওকে, পরমাণুর সংখ্যা আমাদের কি, আমাদের পরমাণুর সংখ্যা এন এর মান বের করতে বলছে। এন এর মান, এন এর মান তো ছোটবেলায় আমরা শিখেছিলাম কিউ ইকুয়াল টু এন ই এফ। হ্যাঁ, বা কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আইটি, আইটি ইকুয়াল টু এন কি, কি জানতে চাইছে, পরমাণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা এন বাই এন এ ইন্টু ই ইন্টু এফ, এইটা। এবার এখান থেকে আমরা মানগুলা বসাই দিই ভাইয়া। আই এর মান কত? আই এর মান হচ্ছে 25.10 ইন্টু 10⁻³ যেহেতু মিলি অ্যাম্পিয়ার বলছে, ইন্টু সময় কত, 300 সেকেন্ড, 300 ইকুয়াল টু এন এর মান আমরা জানি না, বাট অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কি জমা হবে ভাইয়া, ক্যালসিয়াম পরমাণু। তো ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত ভাইয়া, ক্যালসিয়াম হচ্ছে 2+ না, তো ক্যালসিয়াম 2+ মানে তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা 2 হবে। ক্যালসিয়াম 2+ মানে তুল্য সংখ্যা কত, শেষ 1 মিনিট। ক্যালসিয়াম 2+ মানে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা 2। তো কিভাবে, এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যালসিয়াম হিসাবে জমা হয়। ঠিক আছে, এই যে এটা, এটা সো হোপফুলি এটা আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা মান বসাবো কত, 2 ইন্টু ফ্যারাডের মান 96,500। এখান থেকে আমাদের এরপর কি করতে হবে, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা এই এন এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো বাচ্চারা তোমরা অলরেডি এই ক্লাসের জন্য তড়িৎ রসায়ন পর্ব 3 কবে আসবে তোমরা অনেক 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 কথা বলতেছিলা, মানে বারবার বলতেছিলা যে ভাই একটু তাড়াতাড়ি দেন, কারো প্রি টেস্ট, কারো কেউ হচ্ছে পড়াশোনা আটকে আছে। বাট আমি নিজেও আমার এই মানে অফিসিয়াল কাজ এবং ব্যক্তিগত কাজের প্রচন্ড প্রেসারে আছি। ম্যাক্সিমাম দিন আমি এখন ঢাকার বাইরেও থাকা লাগতেছে আমার। তো এত চাপের মধ্যেও একটা শুট দিলাম তোমাদের এই অবস্থা দেখে, যে তোমরা খুব করে চাইতেছিলে ক্লাসটা। তো ইনশাল্লাহ আরো ট্রাই করব, বাট আমার মনে হয় যে নেক্সট 1 উইক আমার একটা ব্রেক যেতে পারে। সো তোমরা এই ক্লাসটা করো, যে পরিমাণ ম্যাথ দিছি প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, সলভ করে একদম রেডি থাকো, যেন আমি পরবর্তী শুট দিলেই সাথে সাথে তোমরা সেটা সেই ক্লাসটা করে ফেলতে পারো। ঠিক আছে, তো আপাতত এইটা সহজেই 3টা ক্লাস, এই 3টা ক্লাসের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে রাখো। পরবর্তী ক্লাস হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে আমার। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট আবার পরবর্তী আমাদের পর্ব 4-এ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।